সাভারে ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, ভাঙচুর, আগুন। সিটি ক্যাম্পাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ। আহত শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী। মানে তারা জাস্ট তাদের হাতে অস্ত্র ছিল, অস্ত্র সহ তারা আমাদের হলের দিকে এগিয়ে আসছে। আমাদের সব বাইরে ঘুমাচ্ছিল, রাতে 12টার দিকে ওরা আক্রমণ করছে। তবে তাদের মেন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা। ফার্মগেটে মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরে দাফন সম্পন্ন। দ্বিতীয় জানাজায় স্বজন ও এলাকাবাসীর শোক। কুমিল্লায় কিশোর গ্যাং দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক। সমন্বিত পদক্ষেপের আহ্বান। ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ ঘোষণা। সরকারি মহিলা কলেজের মার্কেট উচ্ছেদ চেষ্টার প্রতিবাদ। বিপাকে সাধারণ মানুষ। ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ। এবং চাঁপাইনবাবগঞ্জে আমন ধানে পোকার আক্রমণ। কীটনাশকে মিলছে না সুফল, দিশেহারা কৃষক। সাভারে সবজির ফলন বিপর্যয়। ক্ষতি কাটাতে সহায়তা দাবি। স্বাগত। এখন জনপদে। পুরো আয়োজনের সঙ্গে অদূরে সাভারের ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে রাতভর সংঘর্ষ, ভাঙচুর ও আগুনের ঘটনা ঘটেছে। আহত হয়েছে শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় ব্যাচেলর প্যারাডাইজের সামনে সিটি ইউনিভার্সিটির এক শিক্ষার্থী মোটরসাইকেল থেকে থুতু ফেললে তার ড্যাফোডিলের এক শিক্ষার্থীর শরীরে লাগে। এ নিয়ে উভয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তর্কাতর্কি হয়। পরে রাত ৯টার দিকে সিটি ইউনিভার্সিটির প্রায় ৪০ থেকে ৫০ জন শিক্ষার্থী দেশীয় অস্ত্র ও ইট পাটকেল নিয়ে ড্যাফোডিল শিক্ষার্থীদের বাসায় হামলা ও ভাঙচুর করেন। পরে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হাজারেরও বেশি শিক্ষার্থী ঘটনাস্থলে জড়ো হয়ে সিটি ইউনিভার্সিটির দিকে গেলে ব্যাপক সংঘর্ষ বাধে। এ সময় সিটি বিশ্ববিদ্যালয়ে ১১টি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ভাঙচুর চালানো হয় অফিস ও শ্রেণীকক্ষেও। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম ও আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত হয়ে প্রাথমিকভাবে পরিস্থিতি সামাল দিতে ব্যর্থ হন। পরে পুলিশ ও সেনাবাহিনীর অতিরিক্ত সদস্য ঘটনাস্থলে উপস্থিত হলে রাত ২টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ বিষয়ে সবশেষ পরিস্থিতি জানাতে সিটি বিশ্ববিদ্যালয় এলাকা থেকে যুক্ত হচ্ছেন হুমায়ুন কবির। হুমায়ুন, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতির পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কি বলছে বা কোনো বিবৃতি দিয়েছে কিনা, এ বিষয়ে বিস্তারিত জানাবেন। সাহাব, আসলে আমরা এর আগের লাইভে যেমনটি জানিয়েছিলাম, গতকাল আসলে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কিন্তু সিটি ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের মধ্যে কিন্তু একটি ঘটনা ঘটেছিল। সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু আমরা দেখেছি রাত ১২টা থেকে শুরু করে ৪টা অবধি কিন্তু এই সিটি ইউনিভার্সিটিতে তাণ্ডব চালানো হয়েছে। প্রশাসনিক ভবন, একাডেমিক ভবন সহ ভেঙে তছনছ করা হয়েছে এবং ১১টি যানবাহনে কিন্তু অগ্নিসংযোগ করা হয়েছে। আমার পিছে একটু দেখানোর চেষ্টা করতেছি। আমার পিছনে যে গাড়িটি রয়েছে, এখানে এরকম ৩টি বাস এখনো কিন্তু আগুন জ্বলছে, আগুনের ধোঁয়া আমরা দেখতে পাচ্ছি। গাড়িগুলোতে এখনো আগুনের ধোঁয়া রয়েছে। একটু দেখাই, একেবারে পুড়ে কিন্তু ভস্ম হয়ে গেছে এই বাসগুলো। ৩টি বাসে আগুন দেওয়া হয়েছে, একটি প্রাইভেট কারে। এছাড়া আরো ৩টি বাস ভাঙচুর করা হয়েছে এবং আরো আ ২টি হাইসে ভাঙচুর করা হয়েছে, ২টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে। সর্বমোট ১১টি যানবাহন অগ্নিসংযোগ এবং ভাঙচুর করা হয়েছে এবং ভিতরে যে আসবাবপত্র রয়েছে সেগুলোও কিন্তু ভেঙে চুরে তছনছ করা হয়েছে। মূল ফটকে আগুন দেওয়া হয়েছিল এবং ভিতর থেকে যে কম্পিউটার রয়েছে প্রশাসনিক ভবনের অ্যাকাউন্ট সেকশনে, সেখান থেকে কম্পিউটারের হার্ড ডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে, এমন অভিযোগও কিন্তু এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে করা হয়েছে এবং তাদের এখানে ভল্টে টাকা ছিল, সেসব টাকাও নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়েছিল, এমন কথাও এখানকার শিক্ষার্থী এবং প্রশাসন থেকে কিন্তু জানা গেছে। এবং সব মিলিয়ে থমথমে পরিবেশ কিন্তু বিরাজ করতে এলাকা জুড়ে। একটু জানিয়ে রাখছি, কিছুক্ষণ আগে কিন্তু ড্যাফোডিল ইউনিভার্সিটির একটি প্রতিনিধি দল সিটি ইউনিভার্সিটিতে কিন্তু এসেছিলেন। তারা এসে আসলে এখানকার যে ধ্বংসাবশেষ রয়েছে, যে ভাঙচুর করা হয়েছে, গাড়িগুলো পোড়ানো হয়েছে, সেগুলো কিন্তু দেখে গেছেন এবং তখন কিন্তু সিটি ইউনিভার্সিটির একদল শিক্ষকও তাদের সাথে প্রতিনিধি দলের সাথে ছিলেন এবং তারা আসলে এই বিষয়গুলো বসে মীমাংসার চেষ্টা করছেন, এমন কথাই কিন্তু জানিয়েছেন। তবে শিক্ষার্থীরা আসলে এগুলা মানতে নারাজ। তারা আসলে আইনগত ব্যবস্থা চাচ্ছেন, আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে এই ঘটনার শাস্তি দাবি করছেন এবং তারা শিক্ষার্থীদের অভিযোগ রয়েছে প্রশাসনের পক্ষ থেকে, বিশেষ করে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম সহযোগিতা তারা চেয়েও পাননি, এমন কথাই কিন্তু বলছেন।
যে ড্যাফোডিল ইউনিভার্সিটি এবং সিটি ইউনিভার্সিটির দুই প্রান্তে পুলিশ বসে থাকলেও তারা বসে আড্ডা দিচ্ছিলেন বা চা খাচ্ছিলেন, কিন্তু এই ঘটনা যে এত কিছু ঘটে যাচ্ছে তারা কিন্তু ঘটনাস্থলে আসেননি, এমন অভিযোগই কিন্তু শিক্ষার্থীদের পক্ষ থেকে করা হয়েছে। এ পর্যন্ত শতাধিক শিক্ষার্থী আসলে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এমন কথাই কিন্তু জানা গেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং প্রশাসন সূত্রে। এবং তারা এই ঘটনাকে অনভিপ্রেত এবং উদ্দেশ্য প্রণোদিত ঘটনা হিসাবে বলছেন এবং এই ঘটনার সর্বোচ্চ বিচার কিন্তু তারা দাবি করছেন। একটু যদি দেখাই আমরা, আসলে ধ্বংসাবশেষ কিন্তু এখনো রয়ে গেছে, পুরো ক্যাম্পাস জুড়ে কিন্তু ধ্বংসাবশেষ রয়ে গেছে। আমরা সেই চিহ্ন দেখাচ্ছি যে ভিতর থেকে বের করে কিন্তু এখানে যে আসবাবপত্র নিয়ে আসা হয়েছে সেগুলো কিন্তু নিয়ে এসে এখানে পুড়িয়ে ফেলা হয়েছে। এবং যেমনটি বলছিলাম যে পিসি থেকে হার্ড ডিস্ক খুলে নিয়ে যাওয়া হয়েছে, গুলো নিয়ে যাওয়া হয়েছে, লুটপাটের মতো একটি ঘটনা ঘটেছে এমন অভিযোগ কিন্তু শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে। কিছুক্ষণ পরে একটু সংবাদ সম্মেলন করার কথা রয়েছে যে আসলে সর্বশেষ কি ঘটতে যাচ্ছে এবং কি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন, সে বিষয়ে আসলে কথা বলে জানানো হবে। এবং সেই লক্ষ্যে কিন্তু গণমাধ্যম কর্মীদেরকেও বলা হয়েছে যে কিছুক্ষণ পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে আসলে বিষয়টি স্পষ্ট করা হবে, এমন তথ্যই কিন্তু আমার কাছে সর্বশেষ ছিল। ড্যাফোডিল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালাম আজাদের দাফন সম্পন্ন হয়েছে। সকালে শরীয়তপুরের নড়িয়ার মোক্তারের চর পূর্ব পোড়াগাছা দাখিল মাদ্রাসা মাঠে দ্বিতীয় জানাজা সম্পন্ন হয়। পরে নড়িয়া মসজিদের কেন্দ্রীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। পুরো এলাকায় তৈরি হয় শোকাবহ পরিবেশ। এর আগে রোববার রাত 10টায় নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের নতুন আইনপাড়া বাইতুল ফালাহ জামে মসজিদে তার প্রথম নামাজের জানাজা অনুষ্ঠিত হয়। সিদ্ধিরগঞ্জের পাছানটুলি এলাকায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া বাসায় থাকতেন আবুল কালাম আজাদ। নিহত আজাদ ট্রাভেল এজেন্সিতে কর্মরত ছিলেন। ঘটনার বিস্তারিত জানাতে সেখান থেকে যুক্ত হচ্ছেন কাজী মনিরুজ্জামান। মনির, আবুল কালাম আজাদের পরিবারে কে কে আছেন এবং কি বলছেন তারা, তাদের প্রতিক্রিয়া বিস্তারিত জানাবেন। আবুল কালাম আজাদের পরিবারে আবুল কালামের 4 ভাই, এর মধ্যে এক ভাই নিহত হয়েছেন, এখন 3 ভাই রয়েছেন এবং এছাড়া আছেন 6 বোন রয়েছেন। বাবা মা কিশোর বয়সে কিন্তু বাবা মা মারা যায় এবং তিনি বিবাহিত ছিলেন। বিবাহিত জীবনে তার 2টি সন্তান রয়েছে, 4 বছরের একটি ছেলে রয়েছে এবং 2 বছরের একটি মেয়ে রয়েছে। কর্মজীবনে তিনি নারায়ণগঞ্জ থাকতেন এবং নারায়ণগঞ্জে তার একটি বাসা আছে, সেখানেই থেকে একটি বেসরকারি ট্রাভেল এজেন্সিতে চাকরি করতেন, আমরা এমনটাই পরিবার সূত্রে জানতে পেরেছি। এবং গতকাল সেই কাজে গিয়েই কিন্তু তিনি নিহত হয়েছেন। পরিবারের সদস্যরা যেমনটা বলছেন যে আসলে এরকম একটি ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং মেট্রো রেলের নির্মাণ ত্রুটির কারণেই তাদের এই ঘটনা ঘটেছে, এটি তারা মেনে নিতে পারছে না। তারা এটাকে মৃত্যু না বলে তারা এটাকে অনেকটা দুর্ঘটনাজনিত হত্যাই বলছেন অনেকটা, এমনটা তার স্ত্রী আমাদেরকে জানিয়েছেন। তো স্ত্রী বলছেন যে আসলে তার 2টি সন্তান রয়েছে, এখন তারা পরিবারটি একেবারে অসহায় হয়ে গেছে, তার এখন কিভাবে সংসার চলবে তা নিয়ে কিন্তু তিনি একটি দুশ্চিন্তায় রয়েছেন। তো এই বিষয়ে আমরা কিন্তু প্রশাসনের সাথেও কথা বলেছিলাম। প্রশাসন, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক ইমরুল হাসান আমাকে বলছেন যে সরকারের পক্ষ থেকে তাকে একটি চাকরি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ আবুল কালাম আজাদের স্ত্রীকে মেট্রো রেলে একটি চাকরি দেওয়ার ব্যবস্থা করা হবে যাতে সে আর্থিকভাবে এই সমস্যা কাটিয়ে উঠতে পারে। এছাড়া পরিবারের অন্যান্য সদস্যরা বলছেন যে আসলে ইমরুলের মূলত আবুল কালাম আজাদের এই আয়ের উপরে অনেকটা কিন্তু তাদের এই সংসারও সহযোগিতা করতেন। তো তারা আসলে অসহায় হয়ে পড়েছেন এবং এই শোক তারা সইতে পারছেন না। তার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, এলাকাবাসী সবাই কিন্তু এই শোক সন্তপ্ত পরিবারের পাশে এসে দাঁড়িয়েছেন, আমরা এমনটাই দেখছি। আজ সকাল 9টার দিকে পূর্ব পোড়াগাছা দাখিল মাদ্রাসা
আসায় তার দ্বিতীয় জানাজা শেষে নড়িয়া জামে মসজিদের যেই কেন্দ্রীয় কবরস্থান রয়েছে সেই কবরস্থানে 10:15টার দিকে তার দাফন সম্পন্ন হয় এবং এর সব আনুষ্ঠানিকতা কিন্তু শেষ হয়েছে। আর গতকালেই তার মৃত্যুর পরে কিন্তু তার যেই নারায়ণগঞ্জের বাড়ি সেই বাড়িতে তাকে নেওয়া হয় এবং সেখানে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয় 10টার দিকে। এরপরে কিন্তু সেখান থেকে তাকে এই গ্রামের বাড়ি নড়িয়ার ঈশ্বরকাঠিতে আনা হয়। তো সকাল থেকে একটা একেবারে নির্মম একটি পরিবেশ আমরা এখানে লক্ষ্য করছি এবং শোক সন্তপ্ত একটি পরিবেশ এবং শোকে একেবারে কিন্তু এই ঈশ্বরকাঠির আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে উঠেছে। সাহাব, মেট্রো রেল দুর্ঘটনায় নিহত আবুল কালাম আজাদের গ্রামের বাড়িতে শোকাবহ পরিস্থিতি বিরাজ করছে। সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুজ্জামান। কুমিল্লায় কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্যে অতিষ্ঠ নগরবাসী। নবম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরাই জড়িয়ে পড়ছে নানা গ্রুপে। নিজেদের শক্তিমত্তা প্রদর্শনে প্রায় প্রকাশ্যে অস্ত্রের মহড়ায় কেঁপে উঠছে নগরী। আতঙ্ক ছড়াচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান, বিনোদন কেন্দ্র সহ সর্বত্র। অভিযানেও দমানো যাচ্ছে না গ্যাং কালচার। প্রতিরোধে পরিবার, সমাজ ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান বিশ্লেষকদের। খালেদ সাইফুল্লাহর প্রতিবেদন। কুমিল্লায় কিশোর গ্যাং সদস্যদের দিনে দুপুরে অস্ত্র নিয়ে মহড়া, চারপাশে আতঙ্কিত মানুষজন। সম্প্রতি কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের সামনে অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপের মহড়ায় আতঙ্ক ছড়ায় নগরীতে। পরে আটক হয় গ্যাংয়ের প্রায় 20 সদস্য। শিক্ষা ও সাংস্কৃতিক ঐতিহ্যের শহরে আধিপত্য বিস্তার, লুটপাট, চাঁদাবাজি এবং প্রতিপক্ষকে দেখাতে প্রায়ই ফিল্মি স্টাইলে চলে কিশোর গ্যাংয়ের মহড়া। এদের দ্বারা বাড়ছে খুনের ঘটনাও। গ্যাং সদস্যদের মধ্যে ছিন্নমূল কিশোর ছাড়াও যুক্ত হচ্ছে সম্ভ্রান্ত পরিবারের সন্তানরাও। অপরাধ প্রবণতায় যোগ হচ্ছে সহজলভ্য মাদক, প্রযুক্তির অপব্যবহার এবং নিয়ন্ত্রণহীন সামাজিক পরিবেশ। অন্যায় করলে যে রেহাই পাওয়া যায়, কোনো বিচার হয় না, যে একটা আমিত্ববোধ, এটা প্রদর্শনের একটা ক্ষেত্র হচ্ছে এই কিশোর গ্যাং। তারা যা ইচ্ছা তা করে, এটার কোনো বিচার হয় না দেশে। প্রশাসনের ভূমিকা আরও কঠোর হইতে হবে। আরও কঠোর যদি না হয় এই কিশোর গ্যাংয়ের অত্যাচার আমরা বন্ধ করতে পারবো না। তবে অপরাধ প্রবণতা বৃদ্ধি ও কিশোর গ্যাংয়ের পেছনের কারণ হিসেবে পরিবার ও সমাজ ব্যবস্থাকে দায়ী করছেন সচেতন নাগরিকরা। বলছেন, সাহিত্য, সাংস্কৃতিক চর্চা ও খেলার মাঠ কমে যাওয়ায় কিশোর মনে নতুন কিছু দোলা দিচ্ছে, যা রাজনৈতিক প্রভাবশালীদের পেশি শক্তি হিসেবে ব্যবহার হচ্ছে। যারা কিশোর গ্যাংয়ের যে সদস্য তারা কারা আপনি খতিয়ে দেখুন, আরও গভীরে চলে যান, আরও ডিপে চলে যান। আপনি দেখুন তাদের কোনো না কোনো পলিটিক্যাল মাস্টার কিন্তু আছে, কোনো না কোনো পলিটিক্যাল প্যাট্রন কিন্তু আছে। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা যদি থাকে তাহলে তো আপনার এই কিশোর গ্যাং বিকশিত হবেই। কিশোর গ্যাংয়ের যে ইস্যুটি, সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য একটি কালেকটিভ মেকানিজম প্রয়োজন। কালেকটিভ মেকানিজম যদি আমি বিনির্মাণ করতে চাই তাহলে সমস্ত শ্রেণী পেশার এবং সমস্ত রাজনৈতিক শক্তি তাদেরকে একটা আইডেন্টিক্যাল ফিলোসফিক্যাল প্ল্যাটফর্মে চলে আসতে হবে। তো আমাদের রাজনৈতিক চিন্তা চেতনার মধ্যে পরিবর্তন আনতে পারিনি। আমরা রাজনীতিবিদরা এখনও মনে করতেছি আমাদের রাজনীতি পেশিশক্তির উপর নির্ভরশীল। যার পেশিশক্তি যত বেশি, সে রাজনীতিতে তত বেশি শক্তিশালী। এই কারণে মূলত রাজনীতিবিদরা তাদের শক্তির জানান দিতে রাজপথে যে কিশোর গ্যাং আছে তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে এবং তাদের অভিভাবকের ভূমিকা পালন করছে। রাজনীতিবিদরা যদি প্রশাসনের সাথে ঐক্যমতে না আসে, যতদিন পর্যন্ত না আসবে ততদিন পর্যন্ত আমাদের পক্ষে কিশোর গ্যাংকে নির্মূল করা সম্ভব হবে না। কিশোর গ্যাংয়ের মাথাচাড়া নিয়ে বিচলিত আইন শৃঙ্খলা বাহিনীও। নিয়মিত টহল ও গ্রেপ্তারের পাশাপাশি অভিভাবকদের সচেতনতা জরুরি বলছেন কর্মকর্তারা। আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি শুধুমাত্র কিশোর অপরাধী না, তাদের পিছনে কারা আছে, পেট্রোনাইজার কারা, তাদেরকে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। পাশাপাশি কিন্তু এখানে দেখবেন যে গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তার সন্তান কোথায় যাচ্ছে, কার সাথে মিশতেছে, কী করতেছে, এই বিষয়ে কিন্তু গার্ডিয়ানদের একটা বিশাল ভূমিকা রয়েছে। তো আমরা চেষ্টা করতেছি গার্ডিয়ানদেরকে সচেতন করার জন্য। বাইকের একটা গ্যাং রয়েছে যারা প্রায় একটি মহড়া দিয়ে থাকে। এরকম একটি বাইকের গ্যাংকে আমি ওই গোমতীর তীরে ধরতে সক্ষম হয়েছিলাম এবং তাদেরকে পরবর্তীতে তাদের প্যারেন্টস এবং কলেজের কর্তৃপক্ষের সাথে কথা বলে মুচলেকা নিয়ে তারপর তাদেরকে ছাড়া হয়েছে। এই কিশোর গ্যাংয়ের বিপক্ষে আমাদের কার্যক্রম চলমান রয়েছে। আমরা আশা করি খুব দ্রুত আরও কিছু
আসামিকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব। সামাজিক মাধ্যমে হিরোইজম দেখানোর মানসিকতা ও পারিবারিক নজরদারির অভাবে বাড়ছে কিশোর অপরাধ। গ্যাং কালচার নিয়ন্ত্রণ করা না গেলে অপরাধ আরও বাড়বে বলছেন বিশ্লেষকরা। খালেদ সাইফুল্লাহ, এখন, কুমিল্লা। সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ঘিরে তোলপাড় কুষ্টিয়ায়। 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আরএমওর বাসা থেকে বের হচ্ছেন কয়েকজন চাকরি প্রার্থী। এমন একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা, যার প্রতিবাদে হয়েছে বিক্ষোভ সমাবেশও। পরে সমালোচনার মুখে পরীক্ষার ফলাফল স্থগিত করেছে সিভিল সার্জন। মেজবাউদ্দিন পলাশের পাঠানো তথ্য, আব্দুল আলিমের ছবিতে প্রতিবেদন। বাসায় বসেই পরীক্ষা। কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা ঘিরে তাই চলছে সমালোচনার ঝড়। কুষ্টিয়ার 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডক্টর হোসেন ইমামের বাসায় ভোর রাতে জমায়েত হন কয়েকজন চাকরি প্রার্থী। রাত 4টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাদের আনা হয় ওই বাসায়। সকাল গড়াতেই শুরু হয় অঘোষিত নিয়োগ পরীক্ষা। ধাক্কা মারছেন কেন? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখানে কি জন্য আসছেন? ভিডিও ফুটেজে দেখা যায় হাতে ফাইল, কাগজপত্র আর খাতা নিয়ে আরএমওর বাসা থেকে বের হচ্ছেন কয়েকজন চাকরি প্রার্থী। ক্যামেরা দেখেই দৌড়ে পালানোর চেষ্টা করেন তারা। দীর্ঘদিন পর অনুষ্ঠিত কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ পরীক্ষা হয় 24 অক্টোবর। 14টি কেন্দ্রে 115টি শূন্য পদের বিপরীতে আবেদন করেন 16,789 জন। কিন্তু পরীক্ষার আগেই বাসায় বসে পরীক্ষা দেওয়ার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। আমরা পরীক্ষার হলে গিয়ে পরীক্ষা দিয়েছি, কিন্তু আমরা পরীক্ষা দিয়ে বেরোয় দেখছি যে অলরেডি দুর্নীতি হয়েছে। এইভাবে যে আমরা যে কষ্ট করে পড়ে যে পরীক্ষাটা দিলাম, কিন্তু পরীক্ষার মানে দেওয়ার আগেই যে অনেকের চাকরিটা হয়ে গেছে, এটা শুধু আসলেই দুঃখজনক। মর্মাহত এবং আশা হতো একজন অভিভাবক। আমার দুটো ছেলে পরীক্ষা দিয়ে গত রাতে তারা আমাকে জানিয়েছে যে এই পরীক্ষাটা একটা অনিয়ম হয়েছে এবং এর সঙ্গে অনেক উচ্চপদস্থ মানুষ জড়িত আছে। এরপর থেকে জেলা জুড়ে চলছে বিক্ষোভ কর্মসূচি। এমনকি সিভিল সার্জন অফিসের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনাও ঘটে। নিয়োগ পরীক্ষার 15-20 দিন আগে থেকে আমরা একটা গুঞ্জন শুনছিলাম যে এখানে 15 থেকে 20 লক্ষ টাকার বিনিময়ে চাকরির বিক্রি করা হচ্ছে। তো আসলে আমাদের কাছে কোনো প্রমাণ না থাকায় আসলে আমরা কিছু করতে পারি না। পরীক্ষা শুরু হচ্ছে সকাল 9টা থেকে, কিন্তু পরীক্ষার আগেই হচ্ছে সিভিল সার্জনের নির্দেশক্রমে আরএমওর বাসাতে 2টা গ্রুপ, তারা হচ্ছে পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে, প্রশ্ন ফাঁস হচ্ছে। তবে বিষয়টি ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলে দাবি আরএমওর। আর বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার কথা বলছে সিভিল সার্জন। শুক্রবার ছিল, আমি একটু দেরি করে ঘুম থেকে উঠি শুক্রবারে। তো হঠাৎ করে আমার মিসেস আমাকে ডেকে বলছে যে এরকম বাইরে তুমুল চলতেছিল, গ্যাঞ্জাম চলছিল, তো আমাকে আর ডাকে নাই। বেসিক্যালি আমি যে বাসাটায় থাকি ওইটা আমি 2 তলাতে থাকি। এটা আমার পৈতৃক বাড়ি, নিচতলা, 4তলা, 5তলা পুরোটাই মেস। হ্যাঁ, তো যার কারণে মেসে কি হয় বা কি ঘটনা ঘটে এগুলো সম্বন্ধে আমি আসলে সত্যিকার অর্থে আমি খোঁজখবর রাখি না। এই কার্যালয়ে একটা নির্দিষ্ট রুমে আমাদের হয়েছে, ওই রুম থেকে কাউকে বের হতে দেওয়া হয়নি। ফুল আমরা মনিটরিং করেছি, ফলে এখানে এবং তার পরপরই আমরা ট্রাঙ্কে ভরে ওই দিন আধা ঘন্টার ভিতর আমরা ম্যাজিস্ট্রেটের হাতে তুলে দিয়েছি। এখন কুষ্টিয়া। ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের সামনে থেকে বাণিজ্যিক স্থাপনা উচ্ছেদ চেষ্টার প্রতিবাদে জেলা শহরের প্রায় 1000 ওষুধের দোকান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি। বিপাকে পড়েছেন সাধারণ মানুষ। শহরের হাসপাতাল সড়ক থেকে যুক্ত হচ্ছেন আজুল সঞ্চয়। ওষুধের দোকান বন্ধে জনগণের ভোগান্তি কেমন দেখছেন এবং কেউ কোনো অভিযোগ করেছে কিনা জানাবেন বিস্তারিত। হ্যাঁ, মানুষের ভিড় আসলে আমরা সকাল থেকে দেখছি, সকাল 6টা থেকে আজকে এই কর্মসূচি শুরু হয়েছে এবং তারপর থেকে আমরা দেখছি আসলে যেহেতু ব্রাহ্মণবাড়িয়া শহরে কিন্তু প্রায় 100-এর মতো হাসপাতাল রয়েছে এবং এসব হাসপাতালে রোগী স্বজনরা কিন্তু আমরা সকাল থেকে দেখছি যে আসলে তারা দিক বিদিক ছুটোছুটি করছেন ওষুধের জন্য, কিন্তু তারা কোথাও কিন্তু ওষুধের দোকান সেবা পাচ্ছে না, যার ফলে তাদের যেই দুর্ভোগ বা কষ্ট সেটি কিন্তু আসলে অবর্ণনীয় পর্যায়ে পৌঁছে যাচ্ছে। জানিয়ে রাখি যে ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের যেটুকু দোকান রয়েছে সেখানে 14টির মতো দোকান রয়েছে, তার প্রায় 70টি সেখানে ওষুধের দোকান। এবং কলেজ কর্তৃপক্ষ যদি বলছে যে তারা এখন এই মার্কেটে আসলে এখানে তারা রাখতে যাচ্ছে না, তারা বলছেন যে যেহেতু আসলে এটি মহিলা কলেজ শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য তারা আসলে একটি আধুনিক একটি ফটক এবং তার পাশে সীমাপাতির পরে নির্মাণ করবেন এবং যার ফলে তারা আসলে এখানে এই দোকানগুলো পরিকল্পনা করছেন। তবে
এখানে যারা দোকান মালিক আছেন তারা বলছেন যে হুট করে কলেজ কর্তৃপক্ষ কোনো ধরনের নোটিশ বা সময় না দিয়ে এখানে এই যে একটি উচ্ছেদের পরিকল্পনা করছে সেটা আসলে এক প্রকার অমানবিক এবং অন্যায় বলে তারা আসলে দাবি করছে। আমি কথা বলেছিলাম এই কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির পৌর শাখার যিনি সভাপতি আছেন নূর আলম, তার সঙ্গে তিনি যেটি বলছেন সাংবাদিকদেরকে যে আসলে কলেজ কর্তৃপক্ষ কোনো প্রকার নোটিশ না দিয়ে তাদের প্রতি একটি অন্যায় বা অবিচার করছে, তাদেরকে এই উচ্ছেদ পরিকল্পনা করে। তারা বলছেন যে এখন যদি অন্তত 3 থেকে 4 মাস যদি সময় তাদেরকে না দেওয়া হয় সেক্ষেত্রে তারা আসলে একেবারে পথে বসে যাবেন বলে তারা দাবি করছেন। এবং তারা বলছেন যে তারা সরকারি যে বৈধ প্রক্রিয়া আছে সেই প্রক্রিয়াটি অনুসরণ করে কিন্তু তারা এখানে প্রায় 40 বছরের বেশি সময় ধরে তারা ব্যবসা পরিচালনা করে আসছে। সেক্ষেত্রে তারা বলছেন যে তাদের চাইলে কিন্তু আসলে এখানে থেকে উচ্ছেদ করা যাবে, এটি আসলে একটি অমানবিক। সেজন্য তারা বলছেন যে তাদেরকে যেন অন্তত 3 মাসের পর্যন্ত তাদেরকে যেন সময় দেওয়া হয়। তবে সাহাব আসলে এখানে যেহেতু হাসপাতালগুলো অনেক হাসপাতাল এখানে রয়েছে, সেক্ষেত্রে ভর্তি রোগীর যে স্বজনরা আছেন তারা কিন্তু সকাল থেকে হাসপাতালে শহরের প্রায় 1000 মতো ফার্মেসি আসলে আজকে এখানে বন্ধ রয়েছে। সকাল থেকে কিন্তু রোগীর স্বজনরা ঘুরছে এবং তারা আসলে হন্যে হয়ে খুঁজছেন ওষুধ, কোথায় গেলে তারা আসলে ওষুধ পাবেন, এই যে জীবন রক্ষাকারী যে ওষুধ। এবং আমরা কিছুক্ষণ আগে বেশ কয়েকজনের সাথে কথা বলেছি, অর্থাৎ একজন তরুণের সঙ্গে কথা বলেছিলাম, তার বাবার লাঙে ইনফেকশন হয়েছে, তার আসলে বেশ কয়েকটি জরুরি ভিত্তিতে কয়েকটি ইনজেকশন তাকে নেওয়ার জন্য ডাক্তার থেকে পরামর্শ দিয়েছেন, কিন্তু তিনি সকাল 8টা থেকে বেলা 11টা পর্যন্ত এই শহরে কুমারশিল মোড়, কোর্ট রোড এবং পিয়ারসহ বিভিন্ন এলাকাতে তিনি আসলে ফার্মেসিগুলো খুঁজেছেন, চেষ্টা করেছেন যে ওষুধ পাওয়ার জন্য, কিন্তু কোথাও তিনি একটি ফার্মেসি আসলে খুঁজে পাননি, যার ফলে তাদের এই যে দুর্ভোগ সেটি কিন্তু একেবারে অসহনীয় বা আসলে একটি মানবতার পর্যায়ে চলে গিয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে তারা সবাই বলছেন যে সেই দুটো যেন এই কলেজ কর্তৃপক্ষ এবং এই দোকান মালিক কর্তৃপক্ষ যেন বলছে একটি সিদ্ধান্ত নিয়ে যেন এটির একটি সমাধান করা হয়। তো সব আমার কাছে এই ছিল ব্রাহ্মণবাড়িয়া থেকে এই যে ওষুধ মালিক যে কর্মসূচি পালন করছে সেই সংক্রান্ত সবশেষ খবর। ব্রাহ্মণবাড়িয়ায় ওষুধের দোকান বন্ধে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে এতক্ষণে যুক্ত ছিলেন আজিজুল সঞ্চয়। ময়মনসিংহে ক্রমেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত রোগী। জলবায়ু পরিবর্তনে ডেঙ্গুর লক্ষণ পরিবর্তন হওয়ায় চিকিৎসা দিতেও বেশ বেগ পেতে হচ্ছে চিকিৎসকদের। এছাড়া সিটি কর্পোরেশন এলাকায় নির্মাণাধীন ভবনে জমে থাকা পানিতে মিলছে এডিসের লার্ভা। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হচ্ছেন ইমতিয়াজ আহমেদ। ইমতিয়াজ, ময়মনসিংহের ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা কেমন দেখছেন এবং সেই সাথে এখনও কেন ডেঙ্গু নিয়ন্ত্রণে আসছে না, এ ব্যাপারে কি বলছেন সংশ্লিষ্টরা, বিস্তারিত জানাবেন। সাহেব, একটু আগে একজন বিশেষজ্ঞের সঙ্গে আমি কথা বলছিলাম, তিনি যেটা বলছিলেন, আপনি যেমনটা বলছিলেন যে জলবায়ু পরিবর্তনের কারণে ডেঙ্গুর কিন্তু তার যে চারিত্রিক যে রূপগুলো সেগুলো কিন্তু পরিবর্তন করছে। আগে আমরা যেটা দেখতে পেতাম যে ডেঙ্গু জ্বর হলে তীব্র শরীর ব্যথা, মাথা ব্যথা, শরীরে র্যাশ বের হনো বা বিভিন্ন যে লক্ষণগুলো দেখা দিচ্ছে সেই লক্ষণও কিন্তু পরিবর্তন আসছে। একজন সুস্থ স্বাভাবিক মানুষ হয়তো তার সামান্য একটু জ্বর সর্দি কাশি হয়েছে, সে হয়তো ফার্মেসি থেকে ওষুধ কিনে খাচ্ছে, কিন্তু সে জানে না যে তার ডেঙ্গু হয়েছে। পরবর্তীতে যখন তার প্লাটলেট কমতে থাকে এবং তিনি যখন আসলে একটা প্যানিক পর্যায়ে চলে যায় এবং তখন তাকে যখন হাসপাতালে নিয়ে আসে তখন তাকে সুস্থ করাটা কিন্তু বেশ মুশকিল হয়ে যাচ্ছে। এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আমরা সকাল থেকেই কাজ করছি। ডেঙ্গু ওয়ার্ডে আমরা যেটা দেখতে পেরেছি যে 25 থেকে 26টি বেড রয়েছে, সেখানে রোগী ভর্তি রয়েছে 85 জনের মতো এবং প্রতিনিয়ত নতুন নতুন রোগী কিন্তু এসে ভর্তি হচ্ছে এবং এতই শয্যা সংকট এবং যার কারণে অনেক রোগীকে আমরা চেয়ারে বসে আসলে চিকিৎসা নিতে দেখেছি। সুতরাং চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং যারা রোগী স্বজন তারা সবাই বলছেন যে আসলে এই মুহূর্তে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুর জন্য আলাদা একটি ওয়ার্ড বা বর্ধিত শয্যা এটি কিন্তু ব্যবস্থা করেন কর্তৃপক্ষ, এমনটি কিন্তু সাধারণ রোগী যারা তারা কিন্তু দাবি জানিয়েছেন। অন্যদিকে ময়মনসিংহ সিটি কর্পোরেশন এলাকার কথা যদি বলি, ময়মনসিংহের জেলা স্কুল মোড়, নাহার রোড, নতুন বাজার, আকুয়া এলাকা, গোয়ালকান্দি সহ বিভিন্ন এলাকা কিন্তু ইতিমধ্যে ডেঙ্গুর হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে এবং এই এলাকাগুলোতে প্রতিনিয়ত কিন্তু ডেঙ্গু রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে এবং বিভিন্ন নির্মাণাধীন ভবন থেকে যখন সিটি কর্পোরেশন অভিযান চালাচ্ছে সেখান থেকে কিন্তু এডিস মশার লার্ভা তারা কিন্তু সংগ্রহ করতে পারছেন এবং সেখানে জরিমানাও করছেন। পাশাপাশি সিটি কর্পোরেশনের পক্ষ থেকে মশক নিধন কার্যক্রম কিন্তু পরিচালিত হচ্ছে, কিন্তু তারপরেও কিন্তু এই ডেঙ্গুর যে আক্রান্ত হওয়ার সংখ্যা কিন্তু কোনোভাবেই কমানো যাচ্ছে না। যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বলা হচ্ছে তারা মশক নিধন কার্যক্রম আরও বাড়াবেন, তবে সাধারণ নগরবাসী যেটা মনে করছেন যে ময়মনসিংহ নগরীর যে ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলো নিয়মিত পরিষ্কার করা, সকাল বিকাল ওষুধ ছেটানোর থেকে শুরু করে যে খালগুলো রয়েছে ময়মনসিংহ শহরের মধ্য দিয়ে যে গেছে যে সেই খালগুলো যে ভরে গেছে সেগুলো নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতা করার কোনো বিকল্প নেই। অন্যদিকে ডাক্তাররা যেটা বলছেন যে ডেঙ্গু নিয়ে আসলে আতঙ্কিত না হয়ে বরং এই জ্বর আসলে যত অ্যান্টিবায়োটিক না সেবন করে চিকিৎসকের পরামর্শ নেওয়া, রক্ত পরীক্ষা করে ডেঙ্গু ধরা পড়লে হাসপাতালে এসে যেন চিকিৎসা নেয়। সব মিলিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়ছে এবং ডেঙ্গুর একটি আলাদা ওয়ার্ড করার দাবি জানাচ্ছেন সাধারণ রোগী থেকে স্বজনরা। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে ডেঙ্গুর সবশেষ খবর আমার কাছে। সাপ
ময়মনসিংহে ডেঙ্গু সমস্যা নিয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন ইমতিয়াজ আহমেদ। ৬৫তম জেলার দাবিতে রেলপথ অবরোধ করে আন্দোলন করছে ভৈরববাসী। এতে শিডিউল বিপর্যয় হয়েছে ৩টি ট্রেনের। এ নিয়ে আরও জানাতে ভৈরব রেল স্টেশন থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। কায়েস, আন্দোলনকারীরা আর কি দাবি জানাচ্ছেন বিস্তারিত জানাবেন। আন্দোলনে ওদের প্রধান যে দাবিটি সেটি হচ্ছে ভৈরবকে আলাদা করে জেলা বাস্তবায়ন চায় তারা। ভৈরব এই মুহূর্তে আছে কিন্তু এখন কিশোরগঞ্জের সঙ্গে, কিশোরগঞ্জের একটি উপজেলা, কিন্তু ভৈরবের এই দীর্ঘদিন যাবৎ তাদের যে এই দাবিটি, আমি যদি একটু জানিয়ে রাখতে চাই আপনাকে, এর আগে কিন্তু 2009 সালে একবার এই আলোচনাটি উঠেছিল এবং তখন প্রজ্ঞাপনও জারি হয়েছিল ভৈরবকে আলাদাভাবে জেলা হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য। এরপর নানা কারণে কিন্তু সেটি স্থগিত হয়ে যায়। কিছুদিন আগে কিন্তু যে কিশোরগঞ্জকে ময়মনসিংহের সঙ্গে অন্তর্ভুক্তিকরণের যে একটি আলোচনা ওঠে, এরপর থেকেই কিন্তু ভৈরববাসী আবারও ধীরে ধীরে তারা আন্দোলনে দানা বাঁধতে শুরু করে। সেই হিসেবে কিন্তু গতকালকে থেকে তারা আন্দোলন শুরু করেছে। গতকালকে সড়ক পথে ছিল, আজকে কিন্তু তারা রেলপথ অবরোধ করেছে, যার ফলে এখানে 3টি ট্রেন তারা আটকে দিয়েছে, যার ফলে এই 3টি ট্রেনের কারণে কিন্তু শিডিউল বিপর্যয় ঘটছে। আমি যদি একটু বলে রাখতে চাই যে এখানে চট্টগ্রাম থেকে ঢাকাগামী যে ট্রেন রয়েছে, চট্টলা এক্সপ্রেস এবং সুবর্ণ এক্সপ্রেস, এই দুটি ট্রেন, এবং সিলেট থেকে ঢাকাগামী যে আরেকটি ট্রেন রয়েছে কালনি এক্সপ্রেস, এই 3টা ট্রেনকে কিন্তু তারা মূলত আগে থেকেই সতর্ক করে দিয়েছিল। তাদের দাবি যে স্টেশন মাস্টারকে বলেছিল এই ট্রেনগুলো যেন না আসে, তাদের যতক্ষণ পর্যন্ত এই অবরোধ কর্মসূচি চলবে। কিন্তু এর ভেতরে আমরা দেখেছি কিছুক্ষণ আগে নোয়াখালী থেকে আরও একটি ট্রেন আসার কারণে সেই ট্রেনকেও কিন্তু তারা আটকে রেখেছে, এবং তারা বলছে যে এই সময় যতগুলো ট্রেন আসবে তারা কিন্তু আটকে দেবে, এবং তাদের দাবি যদি পূরণ না হয় তারা আরো কঠোর আন্দোলনে কিন্তু তারা আসলে যে বিষয়টি বলছে যে যাবে। এবং তাদের যে দাবি, এই ভৈরবকে জেলার অন্তর্ভুক্তি করতে হবে, 65তম জেলা হিসাবে স্বীকৃতি দিতে হবে কিন্তু এই ভৈরবকে, তাদের এরকমটি কিন্তু দাবি। এবং তারা এখানে 10টা থেকে অবরোধ শুরু করেছে। তারা যে বিষয়টি জানিয়েছে যে দুপুর অবধি তাদের এই তাদের দাবি নিয়ে যে তাদের অবরোধ কর্মসূচি রেলপথের, সেই অবরোধ কর্মসূচি কিন্তু তারা চালিয়ে যাবে। পাশাপাশি তারা যে বিষয়টি বলছে যে এরপর তারা জলপথ সহ অন্যান্য যে বন্দর রয়েছে, ভৈরবে একটি বন্দর রয়েছে, সেই বন্দর সহ কিন্তু তারা বন্ধ করে দিবে, অচল করে দিবে, সেই রকম হুঁশিয়ারিও কিন্তু তারা দিচ্ছে। এবং তারা বলছে যে তাদের স্পষ্ট দাবি যে ভৈরবকে তাদেরকে কিশোরগঞ্জ থেকে আলাদা করে আলাদাভাবে একটি জেলার অন্তর্ভুক্তি করতে হবে। সেই দাবির লক্ষ্যেই কিন্তু তারা গতকাল থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। এবং আজকে যে রেলপথ অবরোধ করেছে, সেই রেলপথ অবরোধের কারণে কিন্তু আমরা দেখেছি হাজার হাজার যাত্রী মানে চরম ভোগান্তিতে রয়েছে। তো এই ছিল কিশোরগঞ্জের ভৈরব রেল স্টেশন থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। ৬৫তম জেলার দাবিতে আন্দোলন করছেন ভৈরববাসী। আন্দোলনের বিস্তারিত জানাতে ভৈরব রেল স্টেশন থেকে যুক্ত ছিলেন মশিউর কায়েস। চাঁপাইনবাবগঞ্জে আমন ধানের মাঝে পোকার দাপট, হলদে রং ও কুঁচকে যাচ্ছে ধানের শীষ। কৃষকরা বলছেন স্থানীয় বাজারের কীটনাশক নিম্নমানের হওয়ায় মিলছে না ফল। পোকার আক্রমণ ঠেকাতে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সোহান মাহমুদের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলার ফতেপুর ইউনিয়নের ধান চাষী তোজামেল ইসলাম চলতি বছরে ৩৫,০০০ টাকা খরচ করে ৩ বিঘা জমিতে আমন ধান চাষ করেছেন। এই যে পোকা, তবে বিভিন্ন পোকার আক্রমণে বিপাকে তিনি, লাভ হয়নি কীটনাশক ব্যবহারেও। কারেন্ট পোকা, এই যে জাওয়া পোকা, তারপরে যে এই পচকাটি, মুন কাটা, এই সব ক্ষতিগ্রস্ত হতে মানুষ ধরেন কিষান সব জহাসিদা হয়েছে। তার মতো অনেকেই আছেন বেকায়দায়। বাজারে পাওয়া কীটনাশক দিয়ে কার্যকর প্রতিকার পাচ্ছেন না বেশিরভাগ ধান চাষি। বারবার ওষুধ ছিটিয়েও পোকা প্রতিরোধ করা যাচ্ছে না। ক্ষতির পরিমাণও দিন দিন বেড়েই চলেছে। ওই পোকাগুলা ওই ধানের গোড়াতে পানির ওপরে এই ছুটি ছুটি হয়ে থাকছে, দেয়া ওই ডিম পাড়ছে, ধানের গোড়া চুষে নিয়েছে। এই বীজ দেওয়া কোনো কাজ হয় না, আরও বীজ দিয়ে দিয়েছি তাও কাজ হবে না। এখন কি বীজ দিয়েছে ডিলাররা আমরা তো বুঝতে পারি না। যারা বোঝে না, লোকাল কোম্পানিগুলোর ডিলাররা দিয়ে দিচ্ছে লোকাল কোম্পানির কীটনাশক, ওই কোম্পানিতে কোনো কাজ হয় না। স্থানীয়দের অভিযোগ কৃষি বিভাগের পর্যাপ্ত সহযোগিতা নেই।
মাঠ পর্যায়ে গিয়ে কেউ পরামর্শ না দেয়ায় বাড়ছে নিম্নমানের কীটনাশক ব্যবহার। কৃষি বিভাগ কইছে যে আসছি এই দেখছি ওই দেখছি, দেখে না, ডিলারে যেটা কইছে সেটা দিচ্ছি। 2 নম্বরে বীজ দিছে, আমাদের টাকা ঠিকই লাগছে কিন্তু কাজ হচ্ছে। সংশ্লিষ্টরা বলছেন কম দামে নিম্নমানের কীটনাশক হাতের নাগালে পেয়ে তা ব্যবহারে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক। ধানের পোকা দমনে মাঠ পর্যায়ে কাজ করা হচ্ছে বলে দাবি কৃষি বিভাগের। নিম্নমানের বীজগুলো ওই সকল দোকান থেকে কিনে পাঠিয়ে পাওয়ার জন্য এতে প্রচুর ক্ষতি হচ্ছে। একদিকে যেমন অর্থের ক্ষতি হচ্ছে, অন্যদিকে কিন্তু শ্রমও যাচ্ছে এবং সে কাজ করছে না। বাদামি গাছফড়িং দমনের জন্য আমাদের যে কি করণীয় সে ব্যাপারে আমাদের লিফলেট সহ মাঠ পর্যায়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা কৃষকদেরকে নিয়ে উঠান বৈঠক করছে এবং বিভিন্ন সভা সমাবেশ করছে, যেখানে তারা কৃষকদেরকে বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছে। চলতি মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ জেলায় 53,000 হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে আমন মৌসুমে বড় ধরনের ক্ষতির মুখে পড়বে কৃষকরা। ক্ষতি রোধে কৃষি বিভাগ কাজ করবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। এখন চাঁপাইনবাবগঞ্জ। ধামরায়ে মাঠের পর মাঠ মরে যাচ্ছে সবজির গাছ। ফলন বিপর্যয়ে ক্ষতির মুখে চাষিরা। তারা বলছেন চলতি বছর টানা বৃষ্টির প্রভাবে খেতে পানি জমে এমন অবস্থার সৃষ্টি হয়েছে। ক্ষতি কাটিয়ে উঠতে কৃষি বিভাগের সহায়তা চান তারা। কৃষি বিভাগ বলছে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনা দেওয়া হবে। বিস্তারিত হুমায়ুন কবিরের প্রতিবেদনে। চলতি মৌসুমে অতিরিক্ত বৃষ্টির কারণে সবজি চাষে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে ধামরাইয়ে। ক্ষতিগ্রস্ত হয়েছে পেঁপে, ধুন্দুল, পটল, মরিচ, শসা, করলা, লাউ সহ বিভিন্ন ধরনের সবজির ক্ষেত। গাছ মরে যাওয়ায় মাঠের পর মাঠ পরিণত হয়েছে বিরান ভূমিতে। এতে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক চাষিরা। আমাকে এবার কৃষকের সব কৃষকের মনে করে আমাকে এবার ক্ষতি, কোনো কৃষকে কয়ে পারবো না যে আমি এবার ফসল ভালো তুলছি। অনেক ক্ষতি। একটা জমিতে মনে করেন 50,000 টাকা একটা পাখিতে ডালন লাগে, 50,000 টাকা দৈরিক গায়ে কামলা টামলা বাদ দেয়। মানুষের কাছে থেকে মনে করেন রোনাইনে ক্ষেত গুলা করছি, কিন্তু আমাদের চালান পাতি সম্পূর্ণ বৃষ্টির কারণে ধ্বংস হয়ে গেছে। তরকারি ক্ষেত, বটবটি, পাইনা কদু, মিষ্টি লাউ, পেঁপে ক্ষেত বৃষ্টির কারণে এ অবস্থায় পর্যাপ্ত সরকারি সহযোগিতার দাবি জানিয়েছেন ক্ষতিগ্রস্ত চাষিরা। যদিও উপজেলা কৃষি বিভাগ বলছে প্রযুক্তিগত সহায়তার পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের প্রণোদনার আওতায় নিয়ে এসে সহায়তা করা হবে। যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা কৃষি বিভাগ থেকে চেষ্টা করছি তাদেরকে একদিকে টেকনিক্যাল যে পরামর্শগুলো রয়েছে সেগুলো দেয়া এবং উন্নত মানের বীজগুলো যেন ওনারা করেন সেই দিক নির্দেশনা তাদেরকে দেওয়া হচ্ছে এবং সরকার কৃষি সবজি প্রণোদনা দিচ্ছে, তাদেরকে যদি আমরা প্রণোদনার আওতায় উপযুক্ত যদি হয় পাওয়ার জন্য তাদেরকে উপযুক্ত প্রণোদনার আওতায় নিয়ে এসে তারপর প্রণোদনা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। কৃষি বিভাগের তথ্য অনুযায়ী এবছর ধামরাই উপজেলায় 2,500 হেক্টর জমিতে সবজির আবাদ হয়। টানা বৃষ্টির কারণে আবাদের প্রায় অর্ধেক পরিমাণ সবজি নষ্ট হয়ে গেছে। হুমায়ুন কবির, এখন সাবার। নেত্রকোনায় কার্ডধারীদের মাঝে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। 540 টাকায় 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি চিনি ও 5 কেজি চাল পাচ্ছে গ্রাহকরা। পৌরসভার 6টি ওয়ার্ডে প্রায় 2600 কার্ডধারীর মাঝে চলছে এই কার্যক্রম। বিস্তারিত জানাতে নেত্রকোনার দুর্গাপুর পৌরসভা চত্বর থেকে যুক্ত হচ্ছেন রিফাত আহমেদ রাসেল। রাসেল, টিসিবির এই কার্যক্রমের বিস্তারিত জানাবেন, আর সুলভ মূল্যে নিত্যপণ্য পেয়ে কি বলছেন স্থানীয়রা? শাহাদ, নেত্রকোনার দুর্গাপুর পৌরসভায় কিন্তু আজ সকাল থেকেই কার্ডধারী রয়েছে যারা, অর্থাৎ ফ্যামিলি কার্ডধারীদের মাঝে কিন্তু সুলভ মূল্যে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম কিন্তু শুরু হয়েছে। এই টিসিবির পণ্য কেনার জন্য কিন্তু সকাল থেকেই যারা কার্ডধারী রয়েছেন তারা কিন্তু অধীর আগ্রহে এই পৌরসভা চত্বরে কিন্তু তারা অপেক্ষা করতে দেখেছি আমরা। এরপর থেকে অর্থাৎ প্রায় 3টি ভাগে কিন্তু এই পৌরসভা চত্বর থেকে 1 থেকে 6 নম্বর ওয়ার্ড পর্যন্ত কিন্তু আজকে এই পৌরসভা থেকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলছে। প্রায় এই পৌরসভার প্রায় 2600 কার্ডধারীর মাঝে কিন্তু আজকে এই টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম চলবে। এর মধ্যে 540 টাকার মধ্যে 2 কেজি ডাল, 2 লিটার তেল, 1 কেজি চিনি এবং 5 কেজি কিন্তু তারা চাল পাচ্ছেন। আমরা গ্রাহকদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি তারা বলছেন যে আগে যে টিসিবি পণ্যগুলো বিক্রয় করা হতো সেগুলো বিভিন্ন ওয়ার্ড ভিত্তিক বিক্রি করা হতো, কিন্তু এখন ফ্যামিলি কার্ড সেবা চালু হওয়ার পর থেকে কিন্তু
একসাথে সকল কিছু করার ফলে কিন্তু কিছুটা দুর্ভোগ বেড়েছে। এর ফলে কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে গ্রাহকদের পণ্য কিনতে হচ্ছে। তবে সব মিলিয়ে বলা যায় যে আসলে সুলভ মূল্যে এখান থেকে পণ্য পেয়ে কিন্তু গ্রাহক যারা রয়েছেন তারা কিন্তু অনেকটাই খুশি। তবে তারা বলছেন যে আসলে মাসে যদি এই কার্যক্রমটি কয়েক দফায় চালানো যায় তাহলে বাজারে যে ঊর্ধ্বমুখী আসলে দ্রব্যমূল্যের দাম, সেই ঊর্ধ্বমুখী বাজারে কিন্তু কিছুটা তারা স্বস্তি ফিরে পাবেন। এছাড়াও আমরা পৌর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা যেমনটা জানিয়েছেন যে আসলে এখন যেহেতু ফ্যামিলি কার্ড সেবা চালু হয়েছে, অর্থাৎ বিক্রি কার্যক্রম চলছে এবং এখান থেকে পণ্য যাতে নির্বিঘ্নে পায় এই জন্য কিন্তু আসলে তারা কয়েক স্তরে ব্যবস্থাও রেখেছে এবং যারা ডিলার রয়েছে তাদেরকে কিন্তু কয়েক দফায় আসলে নির্দেশনা দেওয়া হয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এখানে যে পণ্য বিক্রি কার্যক্রম চলছে সেই পণ্য বিক্রি কার্যক্রমের আজকের যে সূচনা হয়েছে সেই সূচনায় আমরা দেখতে পেয়েছি যে আসলে চাউল আসতে কিছুটা দেরি করলেও আসলে অন্যান্য যে সামগ্রীগুলো রয়েছে অর্থাৎ তেল, চিনি, ডাল এই পণ্যগুলো কিন্তু সকাল থেকেই পর্যাপ্ত ছিল এবং গ্রাহকরা কিন্তু সেই পণ্যগুলো সহজে এখান থেকে নিতে পেরেছেন। এবং এছাড়াও আরো যে পণ্যগুলো রয়েছে বিশেষ করে চালের যে বিষয়টি রয়েছে, গ্রাহকরা যেমনটা জানিয়েছেন যে আসলে এখানে যে পণ্য বিক্রি হচ্ছে চাউলের গুণগত মান যদি আরেকটু ভালো করা হয় তাহলে সেই চাউল দিয়ে কিন্তু তারা সহজেই তাদের যে নিত্য প্রয়োজনীয় যে কাজগুলো রয়েছে সেই কাজগুলো তারা কিন্তু সহজে করতে পারবে। এছাড়া গ্রাহকরা একেবারেই নির্দ্বিধায় তারা স্বস্তি জানিয়েছেন যে আসলে টিসিবির পণ্য বিক্রির মতো একটি কার্যক্রম সহজলভ্য হওয়ার ফলে কিন্তু একেবারে নিম্ন আয়ের এবং একেবারে দরিদ্র শ্রেণী পেশার যে মানুষ রয়েছে তারা কিন্তু সহজেই এই কার্ডের মাধ্যমে কিন্তু পণ্য ক্রয় করে কিন্তু বাজারের থেকে অনেকটাই কম মূল্যে কিন্তু এই সুলভ মূল্যে কিন্তু এই পণ্যগুলো পাচ্ছে। তা সব মিলিয়ে বলা যায় আজকের যে পণ্য বিক্রি কার্যক্রম চলছে সেই কার্যক্রম কিন্তু 4টা পর্যন্ত চলবে এবং এর মধ্যে কিন্তু সকল কার্ডধারীর মাঝে পণ্য বিক্রি শেষ হবে বলে আশা করেছেন ডিলাররা। তো এই ছিল আমার কাছে নেত্রকোনা দুর্গাপুর থেকে টিসিবি পণ্য বিক্রি সর্বশেষ। নেত্রকোনায় কার্ডধারীদের মাঝে সুলভ মূল্যে বিক্রি হচ্ছে টিসিবির পণ্য। জেলার দুর্গাপুর পৌরসভা থেকে বিস্তারিত জানাতে যুক্ত ছিলেন রিফাত আহমেদ রাসেল। কক্সবাজার জেলা প্রশাসন ও বিদ্যানন্দের উদ্যোগে শহরের সমিতি পাড়ায় বসেছে প্লাস্টিক এক্সচেঞ্জ স্টোর, যেখানে প্লাস্টিকের বিনিময় মিলছে চাল, ডাল, তেল, ডিম, আটা, চিনি সহ নিত্যপণ্য। 500 থেকে 1000 পরিবার এর নিত্যপণ্য পাবে বলে জানিয়েছেন আয়োজকরা। এ বিষয়ে বিস্তারিত জানাতে শহরের সমিতি পাড়া থেকে যুক্ত হচ্ছেন মনতোষ বেদজ্ঞ। মনতোষ, ব্যতিক্রমী এই উদ্যোগে নিয়ে শহরবাসীর প্রতিক্রিয়া কি জানাবেন? সাহাব, যে এলাকাটিতে আসলে এক্সচেঞ্জ স্টোরটি করা হয়েছে সেটি কিন্তু মূলত জলবায়ু উদ্বাস্তুদের একটি এলাকা। মূলত এখানে 50 থেকে 60,000 পরিবার জলবায়ু উদ্বাস্তু পরিবার এই যে সমিতিপাড়া, কুতুবদিয়াপাড়া এসব এলাকায় বসবাস করেন। মূলত 1991 সালের ঘূর্ণিঝড়ের পরে মূলত তারা জেলার বিভিন্ন জায়গা থেকে তারা এই শহরের এই জায়গাটিতে আশ্রয় নিয়েছিলেন এবং মূলত এই প্রান্তিক মানুষগুলো কিন্তু বেশিরভাগই মৎস্যজীবী এবং এখানে মূলত শুটকি উৎপাদনের সাথে অনেকে জড়িত। এই যে নিম্নবিত্ত মানুষজন তাদের সহায়তায় কিন্তু এই উদ্যোগটি নেওয়া হয়েছে জেলা প্রশাসন এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের উদ্যোগে এবং এখানে 500 থেকে 1000 পরিবারকে আজকে প্লাস্টিকের বিনিময়ে যে নিত্যপণ্য সরবরাহের উদ্যোগ সেটি নেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত কিন্তু শতাধিক পরিবার এই পণ্যগুলো সংগ্রহ করেছেন এবং আমরা দেখছি এখনো কিছু পরিবার এখানে এসেছেন এবং আজকে দিনব্যাপী কিন্তু এই কর্মসূচিটি চলবে বলে তারা আমাদেরকে জানিয়েছে। এখানে বিদ্যানন্দ ফাউন্ডেশনের যারা জড়িত রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে মূলত প্লাস্টিকের যে দূষণ ভয়াবহ আকার ধারণ করছে দিন দিন, সেই দূষণ থেকে আসলে মানব সমাজকে রক্ষা, এখানকার মানুষকে রক্ষা, সমুদ্রকে রক্ষা, এই ধরনের উদ্যোগ থেকেই কিন্তু তারা এই উদ্যোগগুলো নিয়েছেন এবং তারা আমরা দেখি যে বিভিন্ন সময় তারা যেসব প্লাস্টিক সংগ্রহ করেন সেই প্লাস্টিক দিয়ে প্লাস্টিক দানব থেকে শুরু করে বিভিন্ন জনসচেতনমূলক কার্যক্রম আসলে তারা আয়োজন করে থাকেন এবং এই যে উদ্যোগ এটি কিন্তু এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা খুবই ইতিবাচক হিসেবে নিয়েছেন। তারা যেটি বলছেন যে এই ধরনের উদ্যোগ যদি থাকে, এখানে যেহেতু প্লাস্টিক দূষণের একটা ব্যাপক বারবার কিন্তু এই ধরনের প্রবণতা দেখা দেয় এবং বিভিন্ন জায়গায় আসলে ছড়িয়ে ছিড়িয়ে থাকে। মূলত একেবারে উপকূলবর্তী যেহেতু এলাকা, সমুদ্র তীরবর্তী অনেক এলাকায় কিন্তু বিপুল পরিমাণে প্লাস্টিক তারা খুঁজে
খুঁজে পান এবং সেই প্লাস্টিকগুলো আসলে যে কোথাও দেয়া সম্ভব হবে এবং এর বিনিময়ে যে কোনো জিনিস পাওয়া সম্ভব, কোনো নিত্যপণ্য পাওয়া সম্ভব, সেটি তাদের কাছে আসলে অভাবনীয় এবং এই যে তারা সুযোগটি পাচ্ছেন এটি কিন্তু অব্যাহত রাখার জন্য তারা এখানে দাবি জানিয়েছেন। এবং আমরা এখানে যেটি দেখেছি যে আয়োজকরা মূলত 1 কেজি প্লাস্টিকের বিনিময়ে 1 কেজি চাল, 4 কেজি প্লাস্টিকের বিনিময়ে 1 লিটার তেল, 3 কেজি প্লাস্টিকের বিনিময়ে 1 কেজি চিনি, এই ধরনের নানাভাবে কিন্তু তারা পণ্যগুলো দিচ্ছেন। নির্ধারিত প্লাস্টিকের বিনিময়ে কিন্তু তারা এই ধরনের পণ্যগুলো নিচ্ছেন এবং এই পণ্যগুলো পেয়ে কিন্তু এখানে যারা বাসিন্দা রয়েছেন, এখানকার বাসিন্দা, তারা কিন্তু তাদের স্বস্তি খুশির কথা আমাদেরকে জানিয়েছেন এবং এই ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তারা কিন্তু এখানে যারা আয়োজক তাদের প্রতি আবেদন জানিয়েছেন। এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। কক্সবাজারের জেলা প্রশাসন ও বিদ্যানন্দের উদ্যোগে প্লাস্টিকের পরিবর্তে নিত্যপণ্য পাচ্ছেন শহরবাসীরা। সে বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন মনতোষ বেদজ্ঞ। মেঘনার তীব্র ভাঙনের কবলে নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া। বিলীন হয়েছে হাজার হাজার একর আবাদি জমি, বসতবাড়ি ও গাছপালা সহ বিভিন্ন স্থাপনা। আতঙ্কে মেঘনা তীরের লাখো মানুষ। ভাঙন রোধে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। নাসিম শুভর প্রতিবেদন। নোয়াখালীর হাতিয়ায় তীব্র হচ্ছে নদী ভাঙন। মেঘনার ভয়াবহ ভাঙনে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত উপজেলার 40 কিলোমিটার এলাকা। প্রতিদিন বিলীন হচ্ছে হাট বাজার, শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি সহ নানা স্থাপনা। ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন দ্বীপটির লক্ষাধিক মানুষ। ঠাঁই নিয়েছেন নদী তীরবর্তী বিভিন্ন বেড়ি বাঁধে। পথে হচ্ছে সীমাহীন দুর্ভোগ। আমরা নদী ভাঙতে অস্তাহার হয়ে গেছি, এখন আর কিছু নেই। অনেক শিক্ষা প্রতিষ্ঠান বিলীন হয়ে গেছে, বাজার বিলীন হয়ে গেছে, স্কুল বিলীন হয়ে গেছে, মাদ্রাসা বিলীন হয়ে গেছে। আমি এখন আরএস স্কুলে গেছি, এটা ভাঙার কারণে এখানে পড়তে পারছি না। যেখানে গেছি ওই স্কুলটা ঠিকমতো পড়ালেখা হচ্ছে না। আমরা দেখতেছি কাজ কিছু করে এখান থেকে আবার হিরিক পরিবন্ধরে তাদের বস্তার সমস্যা, বলগেটের সমস্যা। বস্তা হইলে বলগেট আসে না, বলগেট আসলে বস্তা আসে না। বরাদ্দ এবং যে প্রকল্প এবং এই জিও ব্যাগ এবং টিকসই একটা ব্লকের ব্যবস্থা করা হোক। অদ্যাবধিকারী সরকার আছে, সরকারের কাছে আমাদের এখন দাবি এখানে জরুরি দ্রুত একটা স্থায়ী ব্লক বাঁধ নির্মাণ করা হোক। পানি উন্নয়ন বোর্ড বলছে ভাঙন রোধে জিও টিউব ও জিও ব্যাগের প্রকল্প বাস্তবায়নের কাজ চলছে। উক্ত ভাঙন কবলিত এলাকায় প্রতিরক্ষার জন্য আমরা আপৎকালীন জরুরি ব্যবস্থা হিসেবে অনেকগুলো জায়গায় চেয়ারম্যান ঘাট, আলামিন বাজার, ভূমিন বাজার, এদেশের বিভিন্ন স্থানে আপৎকালীন জরুরি কাজ বাস্তবায়ন করেছি এবং কিছু চলমান রয়েছে। স্থানীয়রা জানান, গত 2 দশকের ভাঙনে নদীগর্ভে বিলীন হয়েছে চরঈশ্বর, নলচিরা, শুকচর, হরণী ও চানন্দি ইউনিয়নের বিভিন্ন এলাকা। ভাঙনে শুধু বসতভিটা ও কৃষি জমি নয়, হারিয়ে যাচ্ছে গাছপালাও। এতে হুমকিতে পড়েছে পরিবেশ। ভাঙন রোধে টেকসই ব্লক দিয়ে বাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। নাসিম শুভ, এখন, নোয়াখালী। শেষ করছি এখন জনপদে। তার আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। সাভারের ড্যাফোডিল ও সিটি বিশ্ববিদ্যালয়ে রাতভর সংঘর্ষ, ভাঙচুর, আগুন। সিটি ক্যাম্পাসে ব্যাপক ধ্বংসযজ্ঞ, আহত শতাধিক। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী। মানে তারা জাস্ট তাদের হাতে অস্ত্র ছিল, অস্ত্র সহ তারা আমাদের হলের দিকে এগিয়ে আসছে। আমাদের সব বাইরে ঘুমাচ্ছিল, রাতে 12টার দিকে ওরা আক্রমণ করছে। তবে তাদের মেন টার্গেট ছিল মেয়েদের হলে প্রবেশ করা। ফার্মগেটে মেট্রো দুর্ঘটনায় নিহত আবুল কালামের গ্রামের বাড়ি শরীয়তপুরে দাফন সম্পন্ন। দ্বিতীয় জানাজায় স্বজন ও এলাকাবাসীর শোক। কুমিল্লায় কিশোর গ্যাং দৌরাত্মে অতিষ্ঠ নগরবাসী। প্রকাশ্যে অস্ত্রের মহড়া, শিক্ষা প্রতিষ্ঠানে আতঙ্ক, সমন্বিত পদক্ষেপের আহ্বান। ব্রাহ্মণবাড়িয়া শহরের সব ফার্মেসি বন্ধ ঘোষণা। সরকারি মহিলা কলেজের মার্কেট উচ্ছেদ চেষ্টার প্রতিবাদ। বিপাকে সাধারণ মানুষ। ময়মনসিংহে ডেঙ্গুর প্রকোপ। এবং চাঁপাইনবাবগঞ্জে আমন ধানে পোকার আক্রমণ, কীটনাশকে মিলছে না সুফল, দিশেহারা কৃষক। সাভারে সবজির ফলন বিপর্যয়, ক্ষতি কাটাতে সহায়তা দাবি। এই ছিল এখন জনপদে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।